আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন উত্তপ্ত হয়ে উঠছে। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে এবারের লড়াই অনেকটাই সমানে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই বললেই চলে। অতীতের মতো এবার আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, তখন তার সামনে একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি বারবার বলে আসছিলেন, ভোট অত সহজ হবে না। আসলেই তার কথা সত্যি প্রমাণিত হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিএনপির বাইরে বড় দুই শক্তি এখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস তিনটি দলকে নিয়ে বৈঠক করেছিলেন। বিএনপি, জামায়াত ও এনসিপিকে নিয়ে তার সেই বৈঠক এখন ফলপ্রসূ হতে চলেছে। জামায়াত ও এনসিপি এক হয়ে যাচ্ছে। যেহেতু গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপির পরিচিতি রয়েছে, তাদের মুখগুলো মানুষের কাছে পরিচিত। সংগঠন যতই দুর্বল থাকুক না কেন, এখন জামায়াতও বলছে যে তারা জাতীয় সরকার করবে। বিএনপির অঙ্গীকার, তারেক রহমানের অঙ্গীকার তারা মেনে নিয়েছে। তারাও জাতীয় সরকার চায়, সবারই ঐক্য চাই। এখন জামায়াত প্রমাণ করার চেষ্টা করবে যে তাদের দলে দক্ষিণপন্থী, গণতান্ত্রিকপন্থী, ডান গণতান্ত্রিকপন্থী সব ধরনের নেতাকর্মী রয়েছে। একই সঙ্গে ওসমান হাদিকে ঘিরে যে উত্থানের চেষ্টা চলছে তার নজরে আসছে। আজকে ৮টি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি, জামায়াত শিবিরের উপস্থিতি চোখে পড়ার মতো। কালকে শাহবাগে দেখা গেছে জামায়াতের নেতারা পানির বোতল ও খেজুর বিতরণ করছে। তারপরে হিজাব পরিহিত মেয়েরা তাদের সামনে অশালীন ভাষায় স্লোগানও দিচ্ছে। জামায়াতে অংশগ্রহণকারীদের দেখে বোঝা যায় এরা অতীতে কেউই ইনকিলাব মঞ্চের নাম হয়তো শোনেননি। ইনকিলাব মঞ্চের কোনো আদর্শের অনুসারী তারা না, কিন্তু এখন ইনকিলাব মঞ্চের পতাকা তলে হাজির হয়েছে তারা। সামনে নির্বাচন, নানা ইস্যুতে তারা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। এখন সেই শক্তিটাকে রাজনীতির মাঠে নিয়ন্ত্রণে রাখতে চায় তারা। নিয়ন্ত্রণে রেখে তারা বিএনপিকে মোকাবেলা করতে চায়। তাই তারেক রহমানের জন্য এটা একটি কঠিন অগ্নিপরীক্ষা হতে চলেছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে তারেক রহমান আসার সাথে সাথে যে মেরুকরণটা হচ্ছে তা শুধু নির্বাচনী মেরুকরণ নয়, এটা রাজনীতির মেরুকরণ। বিএনপি এখনও কার্যকরভাবে তার গণতান্ত্রিক বলয়কে শক্তিশালী করতে পারেননি। এখনও গণতন্ত্র মঞ্চের অনেকগুলো দল বাইরে রয়েছে। বামপন্থী রাজনৈতিক দলগুলো বাইরে আছে। এমনকি কর্নেল অলি, আসাদুজ্জামান রব, মান্নাদের নিয়ে যে একটা শোডাউন করার কথা ছিল সেটা হচ্ছে না। যদিও বিএনপির এত নেতাকর্মী, এত উচ্ছ্বাস রয়েছে যে সেটা হয়তো শোডাউনটা খুব একটা দরকার নেই, কিন্তু একটা পাবলিক পারসেপশন আছে। সাধারণ মানুষ বোঝার চেষ্টা করবে কাদের সাথে কারা আছে, মানে মুখগুলো পরিচিত হতে হবে। এখন গণ অভ্যুত্থানের মুখগুলো সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বিএনপির দিক থেকে জামায়াত পেয়ে গেল। এতে বিএনপি একটা চাপে পড়ল। বিএনপি যদি ডাক্তার তাসনিম জারার, সামান্তা শারমিন, ডাক্তার তাসনুমাদের মতো মুখগুলোকে নিয়ে আসতে পারত এবং এ নিয়ে একটা জোটের গলা বাড়াতে পারত, তাহলে লড়াইটা আরও হতো। এখন লড়াইটা মোটামুটি সমান হবে। ভোট নিয়ে কোনো সংশয় নেই। আমরা নির্বাচন হবে, ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না এমন পরিস্থিতি সম্ভবত থাকবে না। এখানে আওয়ামী লীগের ভোটাররা চুপ করে বসে থাকবে না। তারা তাদের অস্তিত্বের স্বার্থে হিসাব করবে যারা কোনো জোটের দিকে যাবে বা কারা ক্ষমতায় আসলে কাদের জন্য তুলনামূলক নিরাপদ হবে। সেদিক থেকে বিএনপি একটু সুবিধাজনক অবস্থানে আছে। কারণ বিএনপির ভোট আর যাই হোক না কেন এখন জামায়াত ভোটের দিকে যাবে না, এটা বোঝা যাচ্ছে। তার মানে হচ্ছে তারেক রহমানকে একটা কঠিন অবস্থা মোকাবেলা করতে হচ্ছে। একদিকে তার মায়ের চরম স্বাস্থ্য সংকট, কি হবে বলা যাচ্ছে না। অন্যদিকে দ্রুত নির্বাচনী জোটের দিকে যে পোলারাইজেশনটা হয়ে গেল জামায়াতকে ঘিরে, এটা বিএনপির জন্য একটা বাড়তি চাপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিভাবে এটা মোকাবেলা করে।